স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। বাংলাদেশের জার্সিতে অনেক দিন খেলতে চান হামজা চৌধুরী। জামাল ভুঁইয়ার চোখে হামজা বাংলাদেশের ফুটবলের মেসি, দুইজনই এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে জয়ের ব্যাপারে আশাবাদী। রহমান পেয়ারের রিপোর্ট। এ এক ঐতিহাসিক মুহূর্ত। হামজা চৌধুরী বাংলাদেশের জার্সিতে প্রথমবার অনুশীলন করল। সিলেট থেকে ঢাকা এসে পরদিনই সিরিয়াস হামজা। মজবুত করে নিচ্ছেন টিমমেটদের সাথে বন্ডিংটা। বেছে নিয়েছেন ৮ নম্বর জার্সিটা। বসুন্ধরা কিংস অ্যারেনার সন্ধ্যাটাকে মাতিয়ে রাখেন হামজা। Hamza, Premier League player, coming to the team is like, let's just say it as it is. It's like our Messi is coming, right? So that's how I feel about it. বাংলাদেশের মেসিকে পেয়ে উচ্ছ্বসিত জামাল ভুঁইয়া। জাতীয় দলের সাথে প্রথমবার হামজা। এ এক ঐতিহাসিক দিন। খেলোয়াড়, কোচ যে যার মতো করে রেখেছেন রঙিন। ক্রিকেটকে এক পাশে সরিয়ে সবার আগ্রহের কেন্দ্রে এখন ফুটবল। হামজা আসতেই বেড়ে গেছে সবার মনোবল। একটা বড় স্বপ্ন নিয়ে তারকা মিডফিল্ডার পরবেন লাল সবুজ জার্সি। বহুদিন বাংলাদেশের হয়ে ছড়িয়ে যেতে চান দুটি। আসলে it's so nice for them to be able to see that side of Bangladesh and how emotional we are as a nation. But they've been nothing but positive. Showkhali positive message sent করতেছে। আর আমার ফ্যামিলি তো প্রায় ফিল করতেছে যে আমি ACL। হামজার সামনে সুযোগ ছিল ইংল্যান্ডের হয়ে খেলার জন্য অপেক্ষা করার, কিন্তু তিনি শেষ পর্যন্ত বেছে নিয়েছেন বাংলাদেশকে। এই সিদ্ধান্তের পেছনের গল্পটাও তিনি বললেন সংবাদ সম্মেলনে। I'll obviously share my experience and my stories when the time's are right. But like you say, the Leicester story is very much an underdog story, and us as a nation, we're a great nation. বাংলাদেশ 25 মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলবে। লাল সবুজের প্রতিনিধিরা জয় দিয়ে হামজার অভিষেককে স্মরণীয় করে রাখতে চাইবে। রহমান পেয়ার, ৭১। জাতীয় দলে সিন্ডিকেট করার কোনো সুযোগ নেই, প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম ইস্যুতে বললেন বাফুফের সভাপতি তাবিদ আউয়াল। যোগ্যতা অনুযায়ী সবাই যার যার জায়গা করে নেবে, এমন কোনো কিছুর আভাস মিললে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন বাফুফের সভাপতি। আমাদের 23 জনের স্কোয়াড অলরেডি ডিক্লেয়ার হয়ে গেছে। আনুষ্ঠানিকভাবে আমরা প্রেসকে জানিয়ে দিব। তো সেই 23 স্কোয়াডে এবারের জন্য ফাহমিদুল নাই। যত রকমের প্লেয়ার, যতগুলো প্লেয়ার বাংলাদেশ লিগে খেলে, বিদেশ মাটিতে খেলে, আমরা সবসময় সবাইকেই আগামী স্কোয়াডে রাখার জন্য চিন্তা ভাবনা করি। এই মুহূর্তে আমাদের আগামী যে ম্যাচ, সেই ম্যাচের ট্যাকটিক্যাল সিচুয়েশনের জন্য বেস্ট 23কে আমরা চুজ করে নিয়েছি। আগামী ম্যাচে কী হয় সেটা আগামী ম্যাচের জন্য ওয়েট করতে হবে। বাট যে কোনো প্লেয়ার আগামী ম্যাচে আবার কিন্তু দলে আসতে পারে। সিলেট থেকে মঙ্গলবার রাতে ঢাকায় এসছেন হামজা দেওয়ান চৌধুরী। তারপরই সকালে চলে যান ব্রিটিশ হাই কমিশনের বাসভবনে। হাই কমিশনারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকা 1.5 ঘন্টা। বেরিয়ে জানিয়েছেন ঢাকার প্রথম সকালটা বেশ উপভোগ করেছেন তিনি। বিস্তারিত মোহাম্মদ আদনানের রিপোর্টে। হামজা চৌধুরী বাংলার ফুটবলে এনেছে নতুন দিনের আলো। বাংলার ফুটবল যেন ফিরে পেয়েছে তার হারানো জৌলস। হামজার ছোঁয়ায় বদলে যাবে বাংলাদেশের ফুটবল, প্রত্যাশা সবার। ফ্যান বেজও শক্তিশালী হয়ে গেছে রাতারাতি। শেষ কবে বাংলাদেশ ফুটবল দলের টিম হোটেলে এত ক্রেজ ছিল তা কি আপনার মনে পড়ে? একটা কিশোর হাতে ফুটবল নিয়ে খুঁজে বেড়াচ্ছে হামজাকে। হামজার সাথে সেলফি এবং অটোগ্রাফ চাই তার, কারণ এই কিশোর হামজার মহাভক্ত। ইংলিশ প্রিমিয়ার লিগের বিশাল ফ্যান। বাংলাদেশের ফুটবলে যে হামজা বিগ অ্যাসেট জানা আছে এই কিশোরেরও। আমার অনেক ভালো লাগতেছে ওকে দেখতে, আমি অনেক এক্সাইটেড। লেস্টার সিটি একটা প্লেয়ার, অনেক বড় একটা ডিল লেখা ওকে। ওকে কাছে পেলে সিগনেচার যেতে পারি, অনেক কিছু হতে পারি, কারণ এটা একটা বিগ ডিল তো একটা বড় ফুটবলারকে দেখানোর জন্য। হ্যাঁ জি, ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে অনেক আপগ্রেড করতে পারে, কারণ ও অনেক ভালো খেলে এরকম। হ্যাঁ, এটা ভালো লাগে, মানে বুঝতে পারি যে একজন আমার সাথে কমিউনিকেট করতে পারে এরকম। হামজা আসলে এক নিপাট ভদ্রলোক। সিলেট থেকে শুরু করে টিম হোটেল, কোথাও কোনো সমর্থককেই নিরাশ করেননি তিনি। সকলের আবদার মিটিয়েছেন হাসি মুখেই। প্রিমিয়ার লিগ খেলা তো আর চারটিখানি কথা নয়, কিন্তু এত অর্জনের ভিড়েও পা মাটিতেই রেখেছেন হামজা চৌধুরী। মোহাম্মদ আদনান, ৭১।
যেমনটা আপনারা দেখছিলেন যে হামজার সাথে সেলফি অটোগ্রাফ চাই, তাই দুপুর থেকেই তার খোঁজে ক্লাস 3-তে পড়ুয়া এক খুদে ভক্ত। তার ফ্যান জানেন লেস্টার সিটি এবং প্রিমিয়ার লিগে খেলা চারটিখানি কথা নয়, তাই হামজা বাংলার বিগ অ্যাসেট। এবং মোহাম্মদ আদনানের যে রিপোর্ট সেটাই আসলে আমরা দেখছিলাম। 2027 বিশ্বকাপ নিয়ে নতুন পরিকল্পনায় হাঁটছে বিসিবি। চূড়ান্ত হয়ে গেছে হেড কোচ, ঠিক হয়ে গেছে 3 ফরম্যাটের ক্যাপ্টেন আর ভাইস ক্যাপ্টেনও। শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা দেবে ক্রিকেট বোর্ড। তার আগে খেলাযোগ নিশ্চিত হয়েছে কারা কারা থাকছেন সেই পরিকল্পনাতে। নাইয়ান বিন জসিমের রিপোর্ট। সাথে কোনো কথা হয়নি, সেটা সম্পূর্ণ বোর্ডের ডিসিশন। বোর্ড কীভাবে চিন্তা করে এটা তাদের সম্পূর্ণ ডিসিশন। অপরচুনিটি আসলে সেটা চিন্তা করা যাবে অবশ্যই। নতুন মেয়াদে নতুন ক্যাপ্টেন হবার দৌড়ে যে কজন ছিলেন এগিয়ে, মেহেদী মিরাজ অন্যতম তাদের মধ্যে, কিন্তু বিসিবি আলোচনাই করেনি তার সঙ্গে। অর্থাৎ ক্যাপ্টেন হিসেবে মিরাজ আপাতত কোনো ফরম্যাটের জন্যই নেই বোর্ডের রাডারে। ক্যাপ্টেনের ব্যাপারে নতুন করে অ্যানাউন্স করতে হবে, কারণ যেহেতু একটা টার্ম পর্যন্ত তার সময়সীমা বাধা ছিল, নতুন করে আবার অ্যানাউন্স করতে হবে, এটুকুই। মানে শান্তই থাকছেন মোটামুটি ধরে? এটা বলি নাই, বলছি আমি আমার দলের সবাইকে নিয়ে সঠিক পথে এগিয়ে যাব। ক্রিকঅপস চেয়ারম্যান স্বীকার না করলেও নাজমুল শান্ততেই বোর্ড আস্থা খুঁজছে আবারও। 2027 বিশ্বকাপ সামনে রেখে নতুন করে পুরনো ক্যাপ্টেনকেই দায়িত্ব বুঝিয়ে দেয়া হচ্ছে। খেলাযোগ নিশ্চিত হয়েছে, ওডিআইতে নাজমুল শান্তকে ক্যাপ্টেন আর মেহেদী মিরাজকে তার ডেপুটি করে শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসবে। ওডিআইয়ের মতো টেস্টেও নতুন করে ক্যাপ্টেন্সি পেতে যাচ্ছেন নাজমুল শান্ত। সিদ্ধান্ত চূড়ান্ত। শান্তর বড় সাফল্য সিলেটে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট জয়, পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে 2 টেস্টে হারানো। শান্তর ক্যাপ্টেন্সিতে তাই বিসিবি আবারও আস্থা রাখল। ওয়ানডের মতো টেস্টেও মেহেদী মিরাজকেই শান্তর ডেপুটি করা হচ্ছে। আনুষ্ঠানিক ঘোষণা দ্রুতই আসছে। 2 ফরম্যাটে শান্তর কাঁধে ক্যাপ্টেন্সির ভার বুঝিয়ে দিলেও টি-20-র ক্যাপ্টেন্সিতে যে বদল আসছে সেই ইঙ্গিত বিসিবি সভাপতি আগেই দিয়ে রেখেছে। লিটন ক্যাপ্টেন্সি পেতে যাচ্ছেন সেই খবর আগেই জানিয়েছিল খেলাযোগ। নতুন খবর, তার ডেপুটি অর্থাৎ ভাইস ক্যাপ্টেন হচ্ছেন তাসকিন আহমেদ। এদিকে 2027 বিশ্বকাপকে সামনে রেখে পুরনো কোচিং স্টাফেই আস্থা বিসিবির। শুধুমাত্র নতুন একজন ফিল্ডিং কোচ খোঁজা হচ্ছে, তবে বাকি কোচিং স্টাফ একই রকম থাকছে। চ্যাম্পিয়ন্স ট্রফির পর চুক্তির মেয়াদ শেষ হলেও ফিল সিমন্সকেই নতুন করে আবারও হেড কোচ হিসেবে দেয়া হচ্ছে নিয়োগ। বাংলাদেশের কোচ হিসেবে সিমন্সের ব্যর্থতার পাল্লাটাই ভারী। সদ্য সমাপ্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাজে পারফরম্যান্স, আফগানিস্তান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওডিআই সিরিজে হার, সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে ভরাডুবি। সাফল্যের ছোট তালিকায় ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে টেস্টে হারানো ও টি-20-তে হোয়াইট ওয়াশ। নতুন মেয়াদে সিমন্সের সাফল্যের পাল্লা ভারী করার মিশন এবার। নাহিয়ান বিন জসিম, 71। যেমনটা কিছুক্ষণ আগে বলছিলাম যে সিলেট থেকে মঙ্গলবার রাতে ঢাকা এসেছেন হামজা দেওয়ান চৌধুরী। তারপরই সকালে চলে যান ব্রিটিশ হাই কমিশনের বাসভবনে। হাই কমিশনারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাক্কা 1.5 ঘন্টা ধরে। বেরিয়ে জানিয়েছেন যে ঢাকার প্রথম সকালটা বেশ উপভোগ করেছেন তিনি। মোহাম্মদ আদনানের রিপোর্ট। এই ছবি দেখে কে বলবেন এই মানুষটা বিগত 2 দিন ধরে লাগাতার জার্নি করছেন। নেই কোনো ক্লান্তির ছাপ, নেই কোনো বিরক্তির আভাস, মুখে এক হৃদয় জুড়ানো হাসি। কেনই বা থাকবে না? যে বাংলাদেশকে বুকে ধারণ করেন হামজা, সেই বাংলাদেশেই পা রেখেছেন তিনি। রাতে সিলেট থেকে ঢাকায় আসেন, এরপর আর্লি মর্নিংয়ে চলে আসেন ব্রিটিশ হাই কমিশনের বাসভবনে। হামজার এমন হাস্যোজ্জ্বল চেহারা দেখে একটি লাইনই বলতে ইচ্ছে হয়, তুমি না থাকলে সকালটা এত মিষ্টি হতো না। সকাল 8টার দিকে হামজা ব্রিটিশ হাই কমিশনারের বাসভবনে আসেন। সেখানে প্রায় 1.5 ঘন্টা চলে সাক্ষাৎ। 9:30টার দিকে বেরিয়ে আসেন তিনি। সারাদিন বাফুফের সাথে হামজার বিজি শিডিউল। তবে ঢাকার প্রথম সকালটা বেশ উপভোগ করেছেন হামজা চৌধুরী। জানিয়েছেন মোটেও ক্লান্ত নন, বরং উৎফুল্লই আছেন। তার পরিবারও নাকি দারুণ এনজয় করছেন বাংলাদেশে। খুব ভালো লাগছে, ভালো লাগছে। আমি টায়ার্ড না, আমার ভালো ফিলিংস আছে, সো সবটা ভালো। IG both excited, really excited to meet everyone and then to train as well.
balasa. Aramka uche swimming was over, so I'm happy. No, we just discussed my journey, what it means for me to come and play for Bangladesh, and we spoke about how well the women's football team is doing. So it was very nice to come. Just to share my experience and just to enjoy it. Yeah, he's very excited. He thinks the team's really ready. So inshallah we'll be able to go to India and play well. Happy, I'm very, very happy. I've said lots of times home away from home, so it's in my heart, so I love it. মুখে একগাল ভালোবাসার হাসি নিয়ে ভক্তদের আবদারও মিটিয়েছেন হামজা। ভক্তদের সেলফি তোলার আবদার পূরণ করেছেন একে একে। ছিল না এক বিন্দু পরিমাণও বিরক্তির ছাপ। একজন রিয়েল জেন্টলম্যান যাকে বলে আর কি। ভক্তদের সাথে সেলফি তুলে হামজা গাড়িতে চড়ে রওনা দেন টিম হোটেল ইন্টারকন্টিনেন্টালে। সেখানে তার ব্যস্ত কর্মসূচি। সন্ধ্যায় কিংস অ্যারেনায় বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাথে প্রথম প্র্যাকটিস সেশন করবেন তিনি। তারপরই ধরবেন ভারতের ফ্লাইট, উদ্দেশ্য ভারত বধ। মোহাম্মদ আদনান, ৭১। একের পর এক ওডিআই পরীক্ষায় ব্যর্থ হচ্ছে বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের মতে দলে একাধিক অলরাউন্ডার না থাকলে বড় দলের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করা কঠিন। কথাবার্তায় পরিষ্কার চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব আল হাসানের সার্ভিস বড্ড মিস করেছে টাইগাররা। সাদা বলের স্পিনারদের ভেরিয়েশন বাড়ানোর বিকল্প নাই বলেছেন কোচ সালাউদ্দিন। সাইফুল রূপকের রিপোর্ট। ডেফিনেটলি মিস করব, বাট আসলে এই কোশ্চেনটা আমার মনে হয় কেন করলেন আপনি, আমি আই ডোন্ট নো। ২৩শে ভারত বিশ্বকাপে ভাঙা আঙ্গুল নিয়ে লড়াকু ইনিংস খেলেই বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট নিশ্চিত করেছিলেন সাকিব আল হাসান। অথচ আইসিসির এই ইভেন্টে যাওয়ার আগে প্রেস কনফারেন্সে সেই নামী অলরাউন্ডারকে নিয়ে প্রশ্নেই চটেছিলেন টাইগার কাপ্তান নাজমুল শান্ত। মাইক্রোফোনের সামনে আচরণ যেমনই হোক ২২ গজে ঠিকই সুপার 75কে বড্ড মিস করেছে টিম বাংলাদেশ। পাকা অলরাউন্ডারের অভাব কি সহসাই কাটবে? আমাদের হয়তো দুবাইতে যদি আমাদের একটা স্পিনার বেশি থাকতো আমরা হয়তো ওই ম্যাচটা আমরা অনেক ভালো কিছু করার সম্ভাবনা ছিল। আপনি যদি এখন ইন্ডিয়ান টিমে খেলেন আপনি কিন্তু প্রথম থেকে অ্যাক্সিলেট করে খেলতে পারবেন, বা আপনি চারায় খেললেও আপনি খেলা কিন্তু অ্যাক্সিলেট করতে পারবেন। কেন? আপনার তারা ৯ নম্বর পর্যন্ত ভালো সলিড অলরাউন্ডার আছে। তা আপনি তো আমার যখন ৩ উইকেট পড়ে যায় আমার যে ৫ নম্বর আর ৬ নম্বর যারা ব্যাটিং করে তারা কিন্তু তাদের অনেক কিছু মাথায় চিন্তা করতে হয় যে আসলে আমি কতক্ষণ যাব, আরেকটা উইকেট পড়ে গেলে তো আমার শেষ। সো আসলে আপনি যদি নিউজিল্যান্ড বলেন ইন্ডিয়া বলেন তাদের আসলে টিমের গঠনটাই যদি দেখেন আপনি ৫ থেকে দেখবেন ৯ পর্যন্ত সবাই ভালো ব্যাটিং করে সবাই ভালো বোলিং করে। আমার কি ওই অবস্থায় আছে? সো আমাদের আসলে ব্যাটসম্যানদের দোষ দিলেও লাভ নেই, কারণ সব কিছু আসলে টিমের রিসোর্সের উপরে অনেক কিছু চিন্তা করে। ধরুন আমাদের অলরাউন্ডার অনেকগুলো অভাব আছে। এই ওয়ানডে ক্রিকেট এখন কিন্তু যত অলরাউন্ডার থাকবে তত আপনার জন্য বেনিফিট। একসময় বাংলাদেশের ফেভারিট ফরম্যাট ছিল ওডিআই, অথচ ২৩-এর বিশ্বকাপে ভরাডুবি। গেল বছর ৯ ওয়ানডে খেলে ৬টাতেই হয়েছিল পর্যুদস্ত। যাচ্ছে তাই অবস্থা ছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে। দেখুন আমরা কিন্তু ধরুন ওয়ানডে যেগুলো হারতেছি আমরা কিন্তু মিডল ওভারে হারতেছি। আমাদের ডেতেও খারাপ বোলিং করে না, উপরে 10 ওভারও ভালো বোলিং করে, যেখানে আমরা উইকেট বের করে ফেলতেছি। বাট মিডল ওভারে আমরা পারতেছি না, কারণ মিডল ওভারে আমরা উইকেট বের করতে পারতেছি না। মিডল ওভারে আমাদের স্পিনারদের কি আসলে ভ্যারিয়েশনের ঘাটতি, যে একটু ফ্ল্যাট উইকেটে ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে তারা আসলে ডিফারেন্ট বোলিংটা করতে পারতেছে না? দেখুন আমার আপনি যদি এখন ওই মিরপুরে খেলেন বা ওই বিকেএসপিতে খেলেন আপনি স্পিনার কিছু করতে হবে না, জায়গায় লেনতে ফেলাবেন আপনি পার পেয়ে যাবেন। শেখার জায়গাটা তৈরি হচ্ছে না। আপনি যখন একটু টাফ উইকেটে বোলিং করবেন তখন বুঝতে পারবেন যে আপনি আসলে আপনার কোয়ালিটিটা কীরকম। তো আমি মনে করি যে এটাও শেখার বিষয়। ছেলে তো জান আমি এখানে যখন মিরপুরে বল করবো 10 ওভার ঠিক জায়গায় বল করলে আমি হয়তো 3 উইকেট পার করে কিছু করতে হবে না। বাট যখনই টাইপ সময় আসে তখন তো আসলে কারণ তার তো ওইটা শেখার মতো পরিস্থিতি আর কখনই হয়নি। সাইফুল রূপক, ৭১। রেফারির বাড়তি সুবিধাতে শিরোপা জেতে আর্জেন্টিনা প্রাপ্য পেনাল্টি থেকে বঞ্চিত করা হয়েছে কলম্বিয়াকে, এমন অভিযোগ করেছেন কলম্বিয়ার ক্যাপ্টেন হামেস রদ্রিগেজ। কোপা আমেরিকার গেল আসরে কলম্বিয়াকে হারিয়ে শিরোপা জিতেছিল মেসিরা। কোহিনুর কণা রিপোর্ট। ২০২৪ কোপা আমেরিকায় কলম্বিয়াকে রুখে দিয়ে রেকর্ড ১৬ নম্বর শিরোপা ঘরে তোলে আর্জেন্টিনা। টানা 2 বছর ধরে যে দলটা ধরে রাখলো অপরাজিত থাকার তকমা, সেই কলম্বিয়ানরাই মেসিদের সামনে এসে খেয়ে গেল ধরা। ২০২১ সালের কোপা জয়ের পর কি যে হলো কে জানে। ফাইনাল ম্যাচ যেই খেলুক চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা, আর এটাই যেন নিয়তি। সেই ঘটনা 9 মাস পেরোলেও চ্যাম্পিয়ন হতে না পারার কষ্ট আজও পোড়ায় হামেস রদ্রিগেজকে। তবে এবারে শুধু দুঃখ নয়, বরং রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন রদ্রিগেজ। স্প্যানিশ সাংবাদিক এদু আগুয়েরোর কাছে আর্জেন্টিনাকে নিয়ে জানিয়েছেন গুরুতর এক অভিযোগ। হামেস বলেন, টুর্নামেন্টে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করা হয়েছে রীতিমতো পরিকল্পিতভাবে।
কলম্বিয়া সেদিন চ্যাম্পিয়ন হতে পারেনি মাঠের বাইরের বিভিন্ন ইস্যুর কারণে। রেফারি দুটো পেনাল্টি দেননি, এর মধ্যে একটি তো আমার চোখে একেবারে পরিষ্কার ছিল। ভিআর এর রেকর্ডিং অন্য সব ম্যাচেই দেখানো হয়েছে, কিন্তু ফাইনালে দেখানো হয়নি। কিছুটা অদ্ভুত তো ছিলই সেটা। গেলবারের টুর্নামেন্টে মেসিকে টপকে ক্যারিয়ার সেরা পারফরমেন্স করেছিলেন রদ্রিগেজ। এত কিছু করেও দলকে জেতাতে পারেননি একটি শিরোপা। গল্পের নায়ক বোধহয় সবাই হতে পারেন না। কোহিনুর কণা, ৭১। এই ছিল এই মুহূর্তের খেলা যুগে সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।